হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দিবার ক্লাস। থাম্বনেল দেখেই বুঝতেই পারছো যে আজকের ক্লাসটি হচ্ছে মাধ্যমিক জীবনবিজ্ঞানের বই থেকে কোষ ও কোষচক্র ব্যাপারটা। তো সবার আগে বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যত পারো অ্যাজ মাচ অ্যাজ পসিবল বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। এই এই ভিডিওটা বা এই ক্লাসগুলো কেবলমাত্র যে শুধু মাধ্যমিক পড়ুয়া স্টুডেন্টদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা নয়, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ততটাই ইম্পর্টেন্ট। যারা লাইফ সায়েন্সের থেকে দুর্বল, যারা এইসব বিষয়ে বিভিন্ন রকম লাইফ সায়েন্সের অনেক অনেক পার্ট নিয়ে যাদের অনেক বেশি ভয় আছে, তাদের ভয় দূর করার দায়িত্ব হচ্ছে আমার। তোমরা ক্লাসগুলো দেখবে, যদি ভালো না লাগে তারপর আমাকে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই, এবং অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য। এইটুকুই যথেষ্ট। তাহলে বন্ধুরা, আজকে লাইফ সায়েন্সের ক্লাস 1, কিন্তু পার্ট 1 হচ্ছে কোষচক্র বা কোষের। ঠিক আছে? তো লাইফ সায়েন্সের যে মাধ্যমিক বেসের যে সিলেবাসটা, সেটা আমাকে আগে একবার দেখে নিতে হবে যে মাধ্যমিক, কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও মাধ্যমিক লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানেও আমরা মাধ্যমিক লেভেলের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা ফলো করতে হয়। তো চলো আমরা সরাসরি জীবনবিজ্ঞান মাধ্যমিকের সিলেবাসে প্রবেশ করি। তাহলে আমাদের যে সূচিপত্র, মাধ্যমিকের যে সূচিপত্র রয়েছে সেখানের সূচিপত্রটাকে 5টি ডিভাইডে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। 2 নম্বরে হচ্ছে আমাদের জীবনের প্রবাহমানতা। 3 বংশগতি এবং সেই জিনগত যে সমস্ত রোগ সেটা। 4 নম্বরে আমাদের রয়েছে অভিব্যক্তি এবং অভিযোজন। আর 5 নম্বরে রয়েছে আমাদের পরিবেশ, সম্পদ ও তার সংরক্ষণ। এই সূচিপত্রটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জীবনের প্রবাহমানতা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? প্রথম অধ্যায়ে আমি এটা একদম বইয়ের থেকে তুলে দিয়েছি, সাতটার বই থেকে। ঠিক আছে? আমি এখানে এক্সট্রা বেশি কিছু আলোচনা করব না সূচিপত্র নিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, পড়ে বুঝে নিতে পারবে। দরকার হলে লিখে নাও অবশ্যই, কারণ আমাদের সূচিপত্র বা আমাদের সিলেবাসটা আগে জেনে নেওয়া অবশ্যই দরকার, যে আমাদের কি পড়তে হবে। সেটাই যদি আমরা না জানি তাহলে কিন্তু কোনো কিছুই পড়ে তুমি সঠিক পথে বা পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না। আগে আমাদের সিলেবাসটা জানা অবশ্যই একান্ত দরকার। ঠিক আছে? তো জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, তারপরে রয়েছে আমাদের জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতা অর্থাৎ কোষ ও কোষ বিভাজন চক্র যে পার্টটা রয়েছে সেই পার্টটা বা এই অধ্যায়টা আমরা পুরোটা আলোচনা করব, তারপরে আমরা প্রথম অধ্যায়ে চলে যাব, মানে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় নিয়ে। এই যে কোষ ব্যাপারটা তুমি যদি ভালো করে আগে বুঝে নাও, তাহলে অন্য সমস্ত অধ্যায়গুলো আশা করি সোজা হবে বুঝতে, এটাও মনে হয় আমার। ঠিক আছে? তার জন্য আমি এই অধ্যায়টা আগে নিয়ে এসেছি তোমাদের জন্য। আর তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, একদম খাতায় নোট করে নেবে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেটা তোমরা জানো না, যেটা বুঝতে পারছো না, সেটাই কেবলমাত্র টু দ্য পয়েন্ট ফরম্যাট আকারে সাজাতে শুরু করবে। ঠিক আছে? চলো, এবার এটা গেল জীবনের প্রভাবনতা। নেক্সট রয়েছে আমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। স্ক্রিনশট মেরে রাখতে পারো, তারপরে খাতায় লিখে নেও। তারপরে রয়েছে অভিব্যক্তি, অভিযোজন। নেক্সট রয়েছে আমাদের পরিবেশ ও তার সম্পদ এবং তার সংরক্ষণ। এই 5টা মোট যে আমাদের মেন সিলেবাসের পার্ট, এবং সেগুলো আলাদা আলাদা করে আবার সাব ডিভিশনে ডিভাইড হয়েছে। ঠিক আছে? তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতার কোষ বিভাজন এবং কোষ চক্র পার্টটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 2, 3 পরপর এভাবে আসতে থাকবে। এমনকি আমি আমার এই চ্যানেলের প্লে লিস্টে টোটালি পরপর ক্লাসগুলো একদম সুন্দর সাজিয়ে দেবো প্লে লিস্ট আকারে। ঠিক আছে? তোমরা এমনি গিয়েই সেখানে পেয়ে যাবে ইজিলি। ওকে? তাহলে চলো আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাই। তো আচ্ছা, আজকের যে আচ্ছা সরি, আগে এই স্লাইডটা আমাদের পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তো কোষ, আগে আমাদের বেসিক কিছু নলেজ জানতে হবে। তার মানে কি,
যখনই তুমি কিছু একটা পড়াশোনা করছো বা কোনো একটা চ্যাপ্টার পড়াশোনা করছো বা কনসেপ্ট ক্লিয়ার করছো, সবসময় তার বেসিকটা আগে ভালো করে জানা নেওয়া দরকার। বেসিকটা না জানলে কিন্তু তুমি মাঝখান থেকে সেই অধ্যায়ের কোনো কিছুই বুঝতে পারবে না। কারণ সেটা যখন বুঝতে যাবে না, তখন তোমার সেই বেসিক থেকেই মানে যেতেই হবে তোমাকে ওখানটায়, ঠিক আছে? তাই আমাদের একদম আমরা বেসিক টু হাই লেভেল এইভাবে ক্লিয়ার করব পুরো বিষয়টা, ঠিক আছে? একদম এর 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো যা আছে, ঠিক আছে? মাধ্যমিক লেভেলে যা আছে টোটালি বেসিক টু হাই পুরো ক্লিয়ার করব, ওকে? তো আমাদের যে এখানে যে কোষটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাধারণত জীবকোষ, অর্থাৎ সজীব জীবে যে সমস্ত কোষ রয়েছে সেই কোষ নিয়ে আমরা আলোচনা করব। এই যে কোষ, এই কোষ ছাড়া কিন্তু কোনো জীব গঠিত হতে পারে না। প্রত্যেকটা সজীব কোষের দেহে মুখ্য ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তার দেহ গঠনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ। কোষ ছাড়া কোনো জীব গঠন হতে পারে না। এই যে কোষ, এই কোষ হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহে প্রায় 10 লক্ষ কোটিরও বেশি আছে। এই কোষ যদি না থাকতো তাহলে কিন্তু একটা মানুষ গঠিত হতে পারতো না, একটা মানুষ বৃদ্ধি হতে পারতো না, এমনকি সৃষ্টিই হতো না হয়তো। তাহলে প্রত্যেকটা সজীব জীব যাদের প্রাণ আছে তাদের সবার দেহেই কোষ বিদ্যমান। হয়তো সেটা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। এককোষী মানে হচ্ছে একটাই কোষ থাকবে কিন্তু হয়তো অনেকগুলো, আর বহুকোষী হচ্ছে অনেক টাইপের কোষ থাকবে এবং সেগুলি সব, যেমন মানুষের দেহ এক প্রকার বহুকোষী, উদ্ভিদ বহুকোষী, ঠিক আছে? এরকম ব্যাপার। এই যে কোষ কোষ বলি আমরা, যেটা মানুষের দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ছাড়া মানুষ হয়তো আজ সৃষ্টি হতো না, সেই যে কোষ, সেই কোষের প্রথম ধারণা কে দিয়েছিলেন সেটা আমাদের সবার আগে জানা দরকার। সেটা প্রথম ধারণা দিয়েছিলেন 1965 খ্রিস্টাব্দে রবার্ট হুক। রবার্ট হুক তিনি কি বললেন, মানে তিনি প্রথম দেখতে পেয়েছিলেন কর্ক গাছের মৃত কোষ লক্ষ্য করেছিলেন। কর্ক গাছের দেহে যে কোষটা তিনি লক্ষ্য করেছিলেন সেটা ছিল মৃত কোষ, ঠিক আছে? তখন তিনি বললেন যে প্রত্যেকটা মানে গাছের দেহে কোষ আছে, কিন্তু সেটা কি দেখলেন তখন তিনি, না সেটা মৃত ছিল। কিছুদিন পরেই 1674 খ্রিস্টাব্দে অ্যাটন ভন লিওয়েনহক তিনি কি বললেন, যে প্রথম জীবিত কোষ দেখেন। তাহলে রবার্ট হুক প্রথম মৃত কোষ দেখেন কর্ক গাছে, নেক্সট 74 খ্রিস্টাব্দে জীবিত কোষ দেখেন অ্যাটন ভন লিওয়েনহক প্রথম। তার কিছু বছর পরেই 1838 খ্রিস্টাব্দে ম্যাথিয়েস তিনি কি বললেন, তিনি বললেন যে সব প্লান্ট, প্লান্ট মানে কি উদ্ভিদ, সব উদ্ভিদ সেল দিয়ে তৈরি। সেল দিয়ে তৈরি মানে কি? সেল দিয়ে তৈরি মানে হচ্ছে কোষ দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা প্লান্ট সেল দিয়ে তৈরি, তার মানে কোষ দিয়ে তৈরি হয়। তোমরা কিন্তু এগুলো নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখে রাখবে, এমনকি নেক্সট টাইম খাতা দেখেই পড়াশোনা করবে প্রত্যেকটা জিনিস। আমি এখানে প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একদম পারফেক্ট। চলো এইবার তার পরের বছরই 1839 না কে থিওডর তিনি কি বললেন, থিওডর বিজ্ঞানী বললেন যে প্রত্যেক প্রাণী সেল দিয়ে তৈরি, মানে প্রত্যেক প্রাণী কোষ দিয়ে তৈরি হয়। তাহলে একজন বিজ্ঞানী বলছেন প্ল্যান্টের মধ্যে সেল আছে, আবার একজন বলছেন না প্রাণীর মধ্যে সেল আছেন। তার কিছুদিন পরে 1855-তে রুডলফ 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 কী বললেন, না নতুন সেলের জন্ম পুরনো সেল থেকে। তার মানে তিনি বললেন যে একটা সেল যখন তৈরি হচ্ছে তার পিছনে অন্য একটা সেল বা পুরনো একটা সেল কার্যকরী ভূমিকা পালন করে। এই কথাটা তিনি বললেন কে, না রুডলফ, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তার বেসিক উদ্ভট বা আবিষ্কার সেলের। নেক্সট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সেল থিওরি, বা আমাদের যে কোষ যে থিওরি সেটা হচ্ছে লাস্ট যে তিনটে আমাদের বিজ্ঞানী বা সাল রয়েছে 1838, 1839 অ্যান্ড 1815, অর্থাৎ মেথিয়েস, থিওডর এবং রুডলফ, এই তিনটে বিজ্ঞানীর সম্মিলিত প্রয়াসে যে থিওরিটা সৃষ্টি হয়েছিল সেইটাকে একসঙ্গে আমরা বলি সেল থিওরি। এমনকি এই সেল থিওরিতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাটাচ করা হয়েছিল, এমনকি আরও অনেক কিছু লেখা ছিল আমাদের কোষ সম্পর্কে। সেখানে একটা ইম্পর্টেন্ট কথাও লেখা ছিল যে এই যে সজীব জীব যাদের দেহে আমরা সেল লক্ষ্য করতে পাচ্ছি,
এছাড়াও এমন কিছু এককোষী জীব যেমন ভাইরাসের দেহ কি, তারা না জীব না জড়, তাই তো? তার মানে কি, তারা জীবও নয় আবার জড়েও নয়, জীব ও জড়ের মধ্যবর্তী একটা অবস্থার অণুজীব, তাই তো? কারণ ভাইরাস যখন দেহের বাইরে থাকে তখন সে মৃত কোষ, কিন্তু জীবদেহে প্রবেশ করলে সে আবার প্রাণ ফিরে পায়। এই জাতীয় নানান কথা এই সেল থিওরিতে লেখা ছিল। ঠিক আছে, তাহলে সেল থিওরির ব্যাপারটা বোঝা গেল। এরপরেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, যেটা আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে 1970 সালে আরেকটা বিজ্ঞানী একটা থিওরি দিয়েছিলেন, লেন মার্গুলাস বলে। কে না, লেন মার্গুলিস। ঠিক আছে, LYNN, লেন মার্গুলিস, MARGULIS। তিনি কি বললেন যে কোষের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলি থাকে তা কোনো এক সময় মুক্ত অবস্থায় একটা কোষের আকারে ছিল। পরবর্তীতে একসাথে তারা সঙ্ঘবদ্ধ হয় এবং বড় একটা কোষ তৈরি করে ফেলে। এটা অতটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়, তবু আমাদের পড়তে লাগে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন বিজ্ঞানীদের কোষ সম্পর্কে নানান রকম মতবাদ। তো এখানে আমি একটা ছোট্ট ট্রিক দিয়েছি এই নামগুলোকে মনে রাখার জন্য, সেটা হচ্ছে এত মাটি থিওডোর রাখলো, এত মাটি থিওডোর রাখলো। এই ট্রিকটা যে তোমরাই বলবে তার কোনো কথা নেই, তোমরা চাইলে অন্যভাবে মনে রাখতে পারো, ট্রিক ছাড়া মনে রাখতে পারো, যা খুশি। মনে রাখার একটা সহজ উপায় আমার, যেটা ভেবে আমি মনে রাখি। ঠিক আছে, রবার্ট হুক প্রথম বলেন এটা এমনি মনে রাখতে হয়। এবার হচ্ছে এত মানে হচ্ছে অ্যাটন। ঠিক আছে, অ্যাটন বলে মনে রাখতে হয়, অ্যাটন ভান। ঠিক আছে, অ্যাটন ভান লিউয়েনহক। আর মাটির থেকে আমরা কি পাই না, মেথিয়েস। ওকে, মাটি মানে হচ্ছে মেথিয়েস, আর থিওডোর হচ্ছে থিওডোর নাম, আর রাখলো মানে হচ্ছে রুডলফ। ঠিক আছে, তাহলে এত হচ্ছে অ্যাটন, মাটি হচ্ছে মেথিয়েস, থিওডোর, আর রাখলো মানে হচ্ছে রুডলফ। এইভাবে তোমরা মনে রাখতে পারো, একবার পড়ে 2-3বার পড়ার পরে তারপরে তোমরা এটা মনে মনে ভাববে, দেখবা ইজিলি হয়ে যাবে। আর অন্যভাবে যদি তুমি মনে রাখতে পারো অবশ্যই ভালো। ঠিক আছে, তাহলে নেক্সট যে পার্টটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কোষ। আমরা যে কোষটা পড়ব সেটা অবশ্যই সজীব কোষ, অর্থাৎ প্রাণীদেহের যে কোষ থাকে, অর্থাৎ সজীব কোষে উদ্ভিদেরও একটা প্রাণ আছে, আবার প্রাণীদেরও প্রাণ আছে, তাহলে দুটোই একসঙ্গে সজীব কোষ। তাহলে সজীব কোষ হচ্ছে বা জীবকোষ হচ্ছে জীবদেহের একক। আবার অনেকে কি বলে না, জীবকোষ জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক। যে কোষ ছাড়া, এক কথায় কোষ ছাড়া কোনো রকম জীবজ প্রাণীর গঠন সম্ভব নয়, এমনকি তার বাঁচার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করছে না, এই কোষ। ক্লিয়ার? আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আর একবার রিভিশন মেরে বা আর একবার রিভিউ করে দেখে নাও, কারণ আমি যতবারই বলবো কিনা সে একই কথাই বলবো। ক্লিয়ার? চলো এবার নেক্সট আমরা পরের পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এবার এই স্লাইডগুলো একটু গন্ডগোল করে সাজানো হয়ে গেছে, তো নো প্রবলেম। এইবার হচ্ছে আমরা পড়ব কোষের মধ্যে উপস্থিত বিভিন্ন অঙ্গাণু, অর্থাৎ একটা কোষের মধ্যে কি কি থাকে, কোষটা কি কি নিয়ে গঠিত হচ্ছে, বা কি তারা কাজগুলো করছে, কিভাবে করছে, এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তো আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ একসঙ্গে পড়াশোনা করব, একসঙ্গে শিখব। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে যদি একটুখানি সিম্পল পার্থক্য বলার চেষ্টা করি আমি, যে উদ্ভিদ কোষ হচ্ছে সবচেয়ে জটিল কোষ, আর প্রাণী কোষ হচ্ছে সবচেয়ে সহজ সরল এক প্রকার কোষ। উদ্ভিদ কোষ আকারে বড় হয় আর প্রাণী কোষ আকারে ছোট হয়। উদ্ভিদ কোষের মধ্যে উপস্থিত দেখো অঙ্গাণুগুলো অনেক, তুমি দেখতেই পাচ্ছ উদ্ভিদের দেহে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনেক, তাই তো, প্রাণী কোষের থেকে। তাহলে প্রাণী কোষের অঙ্গাণুগুলো কম তুলনামূলক উদ্ভিদ কোষের থেকে। ঠিক আছে, আর কি উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে
এমন অনেক জিনিস থাকে যেটা প্রাণী কোষে থাকে না, আবার উদ্ভিদ কোষে এমন অনেক জিনিস থাকে না যেটা প্রাণী কোষে আবার থাকে। তাহলে এই যে সমস্ত উদ্ভিদ কোষের প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো আমি এমনি দেখেই বলে দিতে পারলাম। তোমরা এগুলো এক করে খাতায় লিখবে। আবার যখন আমরা পড়তে শুরু করব তোমরা নিজেরাই বুঝতে পারবে যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কত পার্থক্য তুমি লিখতে পারো। ঠিক আছে, চলো এবার আমরা কোষের যে সমস্ত অঙ্গাণু বা কোষ যে কী নিয়ে গঠিত হচ্ছে সেটা একবার দেখে নিই। এখানে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের দুটো আমি কলাম করেছি। উদ্ভিদ কোষের মধ্যে প্রথমে আমরা দেখতে পারি প্লাজমা মেমব্রেন, আর প্রাণী কোষে আমরা দেখতে পারি মাইক্রোভিলা। এখানে একটুখানি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমাদের। দেখো, মেমব্রেন দুজনেরই আছে, মেমব্রেন দুজনেরই আছে। ঠিক আছে, প্রথমত মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি। এই মেমব্রেন আছে বলেই কিন্তু কোষগুলোর মধ্যে বিভিন্ন রকমের খাবার, প্রোটিন, জল, লবণ, NaCl ইত্যাদি যাবতীয় সমস্ত স্টোন নন স্টোন প্রোটিনগুলো কোষের মধ্যে প্রবেশ করতে পারছে, এবং তার ফলেই কিন্তু কোষের মধ্যে উপস্থিত অঙ্গাণুগুলো নানা রকম কাজ করছে এবং আমাদের দেহটাকে সতেজ, সহজ, শক্তিশালী করে তুলছে। এই যদি মেমব্রেন না থাকতো তাহলে কিন্তু কোষটা তার কাজ করতে পারতো না। যদি মেমব্রেনটা বন্ধ হয়ে যেত কোনো কারণে, বা মেমব্রেনটাকে যদি বাধা দেওয়া হতো কোনো কারণে, তাহলে তো এই কাজগুলো হতো না। তাহলে কোষগুলো কী হতো, নষ্ট হয়ে যেত, ফলে ক্যান্সার হয়ে যেতে পারতো, যাবতীয় অনেক কিছু হতে পারতো, অন্যান্য রোগ হতে পারতো। তাহলে দুজনের ক্ষেত্রে মেমব্রেন মাস্ট আছে। ক্লিয়ার? এবার আমি কেন এখানে প্লাজমা মেমব্রেন বলছি আর কেন এখানে মাইক্রোভিলাস, তাহলে প্রথমে এইটুকু তো ক্লিয়ার রেখেছো যে মেমব্রেন দুজনেরই আছে। ওকে, এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে উদ্ভিদ কোষে আমাদের প্লাজমা থাকে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবুজ সবুজ, আমি যেখানে প্রথমে তীর চিহ্ন মারার চেষ্টা করলাম ওখানে দেখো পুরো রাউন্ড করে সাদাটার নিচে সবুজ যে পুরো অংশটা রয়েছে, সাদা যে অংশটা রয়েছে না, তার নিচে যে সবুজ পুরো গোল গাঢ় আকারে যে, সেটা হচ্ছে আমাদের কি, প্লাজমা। ক্লিয়ার? এই প্লাজমা হচ্ছে কেবলমাত্র উদ্ভিদ কোষে আছে, কিন্তু প্রাণী কোষে নেই। ঠিক আছে, প্রাণী কোষে প্লাজমা নেই, কিন্তু উদ্ভিদ কোষে যেহেতু প্লাজমা আছে, তার মানে প্লাজমার মধ্যে দিয়েই দেখো পুরোটা জুড়েই কিন্তু প্লাজমা রয়েছে। তাহলে প্লাজমার মধ্যে যদি ছিদ্র না থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে তাহলে খাবারটা কি পৌঁছতে পারবে কোষের মধ্যে? ভেবে দেখো তো, একবার ভেবে দেখো, যদি ছিদ্র না থাকে, যদি মেমব্রেন না থাকতো, কূপ যদি না থাকতো, তাহলে কিন্তু কোনো রকমই খাবার এই কোষের মধ্যে ঢুকতে পারতো না। তাই প্লাজমা মেমব্রেন উদ্ভিদ কোষে উপস্থিত, তাই তো? তাহলে মেমব্রেনও রয়েছে, প্লাজমা মেমব্রেনও রয়েছে। ক্লিয়ার এইটুকু? আর এদিকে রয়েছে মাইক্রোভিলা প্রাণী কোষে। মাইক্রোভিলা কেন বলছি আমি? মাইক্রোভিলা মানে কিছুই না, এই যে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোভিলা, আর এদিকে হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, তাই তো? এই যে এদিকে দেখতে পাচ্ছ তোমরা প্লাজমা মেমব্রেন, ওই পার্টটা। ওকে, মাইক্রোভিলাস মানে আর কিছুই না, যেখানে প্রাণী কোষের প্রাণী কোষের ক্ষেত্রে যখন মেমব্রেনগুলো কি হয়, এরকম এবড়ো খেবড়ো টাইপের হয়, এই যে এরকম এবড়ো খেবড়ো টাইপের হয়, উঁচু নিচু, তখন সেটাকে আমরা কি বলি, মাইক্রোভিলাস। ওকে, তাহলে দুজনের ক্ষেত্রে মেমব্রেন রয়েছে, এদিকে প্লাজমা মেমব্রেন রয়েছে আর ওইদিকে মাইক্রোভিলাস রয়েছে, দুটো একই জিনিস কিন্তু নাম মানে দেখতে আলাদা টাইপের। ওকে, গেল। এবার কি রয়েছে, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম ধাত্র রয়েছে, আবার প্রাণী কোষেও সাইটোপ্লাজম ধাত্র রয়েছে, মানে দুজনেরই সেম জিনিস রয়েছে। সাইটোপ্লাজম ধাত্র মানে হচ্ছে কোষের মধ্যে যে যত সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে, এই যে যত অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি আমরা, এই সব অঙ্গাণুর মধ্যে এই অঙ্গাণু যে জেলির মতো থকথকে অংশের মধ্যে ভেসে থাকে সেটাকে বলি আমরা সাইটোপ্লাজম। এই যে সাদা সাদা আমরা দেখতে পাচ্ছি, এখানে সব জায়গায় কী থাকবে, আমাদের সাইটোপ্লাজম থাকবে। এখানে সব সবুজ সবুজ খালি এলাকাগুলোতে কী থাকবে, আমাদের সাইটোপ্লাজম থাকবে। ক্লিয়ার? তাহলে দুজনের ক্ষেত্রে সাইটোপ্লাজম রয়েছে। আবার কি রয়েছে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আবার অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা দুজনের ক্ষেত্রেই আছে। যেখানে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা সেখানেই তৈরি হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই যে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক জালিকা, আবার এর মধ্যেই তৈরি হবে অমসৃণ, যেখানে কাটা কাটা দেখতে পাবো আমরা সেটাই হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে দুটোর ক্ষেত্রে উপস্থিত। আর কি রয়েছে, গলজি বস্তু বা গলগি বডি। এটা কি করে না, প্রোটিন সংশ্লেষ করে, দুটোর ক্ষেত্রেই সেম।
ঠিক আছে, এই যে এর মানে এখানে এখানটায় গলগি বডি, ওকে, বা গলজি বস্তু, ঠিক আছে, এই যে গলজি বস্তু তোমরা দেখতে পাচ্ছ এই পার্টটায়। তাহলে এটার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা গলজি বস্তুর। এছাড়া এই যে অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষ প্রাণী কোষের, এগুলো সব ইন ডিটেলস আমরা পরবর্তীকালে পার্ট পার্ট ধরে আলোচনা করব, কিভাবে তারা কোষের মধ্যে রয়েছে, তাদের কাজগুলো কি, তারা কি কি নিয়ে তৈরি হচ্ছে, এগুলো ইন ডিটেলস আলোচনা করব। এখন তো শুধু আমরা অঙ্গাণুগুলো মনে রাখার চেষ্টা করছি, আর কিছুই না, কারণ এই অঙ্গাণুগুলো আমাদের মনে রাখা একান্তই জরুরি। তাহলে গলজি বস্তু গেল, তারপর রয়েছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে শক্তি স্তর। এটা কোষের দেহে কি করে না শক্তি উৎপাদন করে, যেটা আমাদের সারা শরীরে শক্তির সঞ্চার ঘটায়। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়া দুটো দেহে রয়েছে, এখানেও রয়েছে মাইটোকন্ড্রিয়া, দেখতে পাচ্ছি আমরা, অনেক থাকে, অসংখ্য থাকে মাইটোকন্ড্রিয়া গেল। এগুলো আমরা যখন ইন ডিটেলস আলোচনা করব তখন বড় বড় ছবি করে তোমাদের ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করব যে কীরকম জিনিস। ক্লিয়ার? তারপর রয়েছে লাইসোজোম, দুটোর দেহে লাইসোজোম রয়েছে, এই যে লাইসোজোম রইল, দুটোর ক্ষেত্রেই সেম। আবার কোষ গহ্বর দুটোর ক্ষেত্রেই সেম, এই যে কোষ গহ্বর প্রোটিন সঞ্চয় করে এও, আর এই যে কোষ গহ্বর। উদ্ভিদের ক্ষেত্রে কোষ গহ্বর বড় হয়, প্রাণীদের ক্ষেত্রে ছোট হয়, এই হচ্ছে যা পার্থক্য, কিন্তু দুজনের কাজ প্রায় সেম। ক্লিয়ার? আর রয়েছে আন্তঃকোষীয় ফাঁক, এই যে কটা আমরা দেখলাম, এটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে সেম, দুজনের মধ্যে এই কোষ এই অঙ্গাণুগুলো উপস্থিত। এবার কিছু উদ্ভিদ কোষে অঙ্গাণু রয়েছে যেটা প্রাণী কোষে সেগুলো নেই, আবার প্রাণী কোষে কিছু আছে যেটা উদ্ভিদ কোষে নেই। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে উদ্ভিদ কোষে ম্যাক্সিমাম তোমার কোষ অঙ্গাণু রয়েছে, এর জন্যই তো উদ্ভিদ কোষের কোষ প্রসেস বা কোষটা কী হয়, অনেক বেশি জটিল হয় প্রাণী কোষ অপেক্ষা। তাহলে আর কি কি উদ্ভিদ কোষে এক্সট্রা রয়েছে অঙ্গাণু, সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকগুলো, এটা হচ্ছে আমাদের এক একটা আন্তঃকোষীয় ফাঁক। আর রয়েছে আমাদের কোষ প্রাচীর, যেটা আমাদের কোথায় থাকে না, এখানে থাকে না একটাও, এগুলো একটাও থাকে না আমাদের। কোষ প্রাচীর কার থাকে? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, এই যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কোষ প্রাচীর একসঙ্গে, প্রাথমিক, গৌণ, মুখ্য, এরকম দেখো তিনখানা লেয়ার আমরা দেখতে পারি, এরকম লেয়ার উদ্ভিদ কোষের রয়েছে। প্লাস্টিড কার রয়েছে? এই যে আমাদের একটা প্লাস্টিডের অংশ, এগুলো সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মতোই কিন্তু আকারে বড় এবং সবুজ হয়, সেটা হচ্ছে প্লাস্টিড। অনেক রকমের প্লাস্টিড আমরা দেখতে পারি উদ্ভিদ দেহে। আর কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে, প্লাস্টিডও থাকবে, আবার ক্লোরোপ্লাস্টও থাকবে। এটা প্লাস্টিডের একটা অংশ হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যখন আমরা ইন ডিটেলস আলোচনা করব তখন আরও ইজি হয়ে যাবে যে এদের কাজগুলো কী, প্লাস্টিডে কী কাজ করছে আর ক্লোরোপ্লাস্টও কী কাজ করছে, সবার ইন্টারলিঙ্কেজ। ক্লিয়ার? তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে উদ্ভিদ কোষে কোষীয় অঙ্গাণু অনেক বেশি প্রাণী কোষ অপেক্ষা, এর জন্য উদ্ভিদ কোষ কী হয়, অনেক বেশি জটিল হয় প্রাণী কোষ অপেক্ষা থেকে। এই যে উদ্ভিদ কোষে এত কিছু অঙ্গাণুগুলো পড়লাম আমরা, এছাড়াও আরও অনেক কিছুই থাকে যেগুলো আমাদের পড়ার দরকার পড়ে না, তাই আমাদের আর সেগুলো পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। ক্লিয়ার? তাই আমরা ওগুলো বেশি আলোচনা করব না, যেটুকু দরকার, যেটুকু পরীক্ষায় আসে সেটুকুই আমরা আলোচনা করব। তাহলে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের কী কী আমাদের অঙ্গাণু রয়েছে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তোমরা অবশ্যই এটা ছবি এঁকে নেবে, আগে একটা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ছবি আঁকবে, পাশাপাশি এঁকে তারপরে যতটা সম্ভব আঁকবে ছবিটা দেখে, ঠিক আছে? না হলে আমি এটা আবার বড় আকারে পরের দিন নিয়ে আসবো, ওকে, তোমাদের যাতে সুবিধা হয়। তাহলে যতটুকু সম্ভব দেখে দেখে আঁকার চেষ্টা করবে, তারপরে সেগুলো নাম দেবে, এরকম করে যেরকম নাম দেওয়া আছে সেরকম এরকম নাম দিবে, তাহলে দেখব অঙ্গাণুগুলো মনে থাকবে, কারণ প্রথম আমাদের অঙ্গাণুগুলো মনে রাখা একান্তই দরকার। আশা করি এই স্লাইডটা তোমাদের বোঝাতে পারলাম যে কোষের মধ্যে কী কী অঙ্গাণুগুলো থাকে, উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের। ক্লিয়ার হলো আশা করি। এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এইবার যে পার্টটা পড়তে হবে এটাও কোষের ছবি, এটা মনে হয় আগেরটার থেকে বেশি ভালো লাগছে দেখতে, তাই আমি রেখেছি ইচ্ছে করেই।
কোষের ছবিটা। ওকে, আচ্ছা, আগেরটার মতোই সেম একই জিনিস, খালি এখানের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দিয়েছে, আর কিছুই নয়। যেটা আমাদের ভালো হয় সেটা দেখে আঁকার চেষ্টা করবে। তো এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা ছাড়া নতুন কোষ তৈরি হতোই না, সেটা উদ্ভিদের ক্ষেত্রেও সেম, প্রাণীর ক্ষেত্রেও সেম। কোষ তো আগে দরকার, তার কোষের পরেও যেটা সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা ছাড়া কোষ তৈরি হবেই না, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যে আমাদের বড় একটা গোল দেখতে পাচ্ছি আমরা, যার মধ্যে কি রয়েছে, অনেক কিছুই থাকে। 5খানা জিনিস থাকে নিউক্লিয়াসের মধ্যে। কি কি থাকে না, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। উদ্ভিদ প্রাণী দুই প্রকার কোষের মধ্যে আমরা নিউক্লিয়াসের এই কমপক্ষে 5টি জিনিস লক্ষ্য করতে পারি। এই সবকটা জিনিস আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইন ডিটেলস আলোচনা করব। সবার কি কাজ না কাজ, তারা কি করে না করে, কিভাবে থাকছে, ঠিক আছে, সব আলোচনা করব আস্তে আস্তে। এইবার নেক্সট যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু আর ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লি মানে হচ্ছে মেমব্রেন, যেটা আমি আগে আলোচনা করলাম, যার দ্বারা কি হয়, কোষের মধ্যে বিভিন্ন রকম খনিজ লবণ, হিস্টোন, প্রোস্টোন, নন হিস্টোন প্রোটিন, জল, তারপরে লবণ ইত্যাদি প্রবেশ করে। তো সেইটা কোষের তো আছে, দুটো কোষের দেহেই রয়েছে, তারপরেও কোষীয় অঙ্গাণুর মধ্যেও উপস্থিত, মানে কোষীয় অঙ্গাণুর কিছু কিছু কোষের অঙ্গাণুর মধ্যে ঝিল্লি আছে, আবার কিছু কিছু কোষীয় অঙ্গাণুর ঝিল্লি নেই। যেমন ঝিল্লিযুক্ত অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রেই মাইটোকন্ড্রিয়ায় আমরা কি দেখতে পাবো, ঝিল্লি দেখতে পাবো। প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, সব এগুলো কি ক্লোরোপ্লাস্টের ভাগ। এন্ডোপ্লাজমিক কোষ গহ্বর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা মসৃণ হোক অমসৃণ হোক, কোষ গহ্বর, তো দুটো এগুলো সব উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রেই কি আছে, তোমার ঝিল্লি আছে, অর্থাৎ মেমব্রেন আছে। কিন্তু প্লাস্টিড কিন্তু প্রাণীকোষে নেই, তো সেটা ভেবে না যে এখানে বলেছি মানেই প্রাণীকোষে আছে। প্লাস্টিড কিন্তু প্রাণীকোষে নেই, তাহলে তো প্রাণীকোষের এক্ষেত্রে কোনো রকম ঝিল্লির কথা আসে না, এটা উদ্ভিদ কোষে আছে। সিমিলারলি ক্লোরোপ্লাস্টের কথা বলো, এটা প্রাণীকোষে নেই। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদে আছে, প্রাণীকোষে নেই। ক্লিয়ার? এবার কিছু আছে যেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু, কয়েকটা নাম আমাদের মনে রাখতে হয়। যেমন ঝিল্লিবিহীন অঙ্গাণু, অর্থাৎ যেখানে ঝিল্লি নেই, যেমন কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালের বিরাট ভূমিকা আছে। এই কোষ কঙ্কাল না থাকলে কিন্তু কোষটা সব জায়গায় সমানভাবে বিন্যস্ত থাকতে পারতো না, ঠিক আছে। হয়তো সেটা কোষ কঙ্কাল যদি না থাকতো, তাহলে হয়তো কোষটা দেখতে অনেকটা রুমালের মতো হয়ে যেত, বা স্পঞ্জের মতো হয়ে যেত, বা চুইংগামের মতো হয়ে যেতে পারতো, ঠিক আছে। মানে ও সব জায়গায় কী থাকে, ও বিন্যস্ত করে রাখে, সব জায়গায় একটা ব্যালেন্স রাখার চেষ্টা করে কোষ কঙ্কাল, কোষীয় অঙ্গাণুটাকে। আর রাইবোজোমেরও কোনো রকম ঝিল্লি থাকে না বা মেমব্রেন থাকে না। সেন্ট্রোজোমেরও ক্ষেত্রেও তাই, দুজনের ক্ষেত্রে সেন্ট্রোজোম, রাইবোজোম দুজনের ক্ষেত্রেই উদ্ভিদ প্রাণী ঝিল্লি থাকে না, অর্থাৎ মেমব্রেন থাকে না। ক্লিয়ার? আশা করি এই স্লাইডটা বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। পার্টটা হয়েছে, চলো এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এতক্ষণ তো আমরা কোষ সম্বন্ধে বেসিক জিনিসগুলো আস্তে আস্তে শিখলাম। কোথায় উৎপন্ন হয়েছে, তার মধ্যে কী কী রয়েছে, কোন কোন অঙ্গাণু রয়েছে উদ্ভিদ প্রাণীদের মধ্যে, কোনগুলো অনুপস্থিত, কোনগুলো উপস্থিত, ঠিক আছে। বেসিক কিছু ইম্পর্টেন্ট, সেগুলো আবার ইন ডিটেলস আমরা আলোচনা করবো আস্তে আস্তে অঙ্গাণুগুলো ধরে ধরে, ঠিক আছে। তারপরে যে পার্টটা আসে আমাদের, সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতেই আমরা কোষটাকে দুভাগে ভাগ করি, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা কোষকে দুভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের আবার দু রকমের নাম আছে, প্রোক্যারিওটিক সেল, তাই তো, দু রকম নাম আছে। একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। আবার ইউক্যারিওটিক কোষের আরও দুটো নাম আছে, একটা হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক। তাহলে বন্ধুরা, প্রোক্যারিওটিক সেলও যা, আদি কোষও তাই, প্রাককেন্দ্রিকও তাই, ওইদিকে অ্যাক্যারিওটিক আর প্রকৃত সুকেন্দ্রিক এক জিনিস। তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা এই সেলটাকে ডিভাইড করেছি, একটা প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। তো প্রথমে আসি প্রোক্যারিওটিক জিনিসটা কি। প্রোক্যারিওটিক মানে হচ্ছে যে সেলের নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে, যে কোষের
নিউক্লিয়াস সুগঠিত নয়। হয়তো নিউক্লিয়াস নাও থাকতে পারে, শেষমেশ হয়তো নাও থাকতে পারে, হয়তো আছে, এরকম হতে পারে। আর কি, এখানে নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে না, সেগুলো কি সঠিকভাবে বিন্যস্ত নয়। আমরা দেখলাম যে একটু আগে কোষের নিউক্লিয়াসের মধ্যে 5 রকমের জিনিস লক্ষ্য করতে পারলাম কমপক্ষে, সেগুলো সুন্দরভাবে সুগঠিত, তোমরা ভালো করে লক্ষ্য করো। কিন্তু প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসে ওরকম নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো সুগঠিত নয়। হয়তো সেই অঙ্গাণুগুলো সব নেই, যদিও বা কিছু কিছু থাকে, হয়তো সেটা দেখা যাচ্ছে নিউক্লিয়াসের বাইরে সুবিন্যস্তভাবে ঘোরাঘুরি করছে নিজের ইচ্ছা খুশি। এমনকি কোষের মধ্যে উপস্থিত অঙ্গাণুগুলোও সঠিকভাবে সুবিন্যস্ত নেই, মানে সঠিকভাবে সাজানো নেই প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। এমনকি এখানে অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপরে এন্ডোপ্লাজমিক, এই সমস্ত জিনিস সেটা অনুপস্থিত। আবার কি, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। আমরা একটু আগে দেখলাম ক্রোমোজোমে, আমরা যখন পড়ব ক্রোমোজোমে ডিএনএ ছাড়াও আরও অনেক জিনিস থাকে, সেন্ট্রিওজোম থাকে, সেন্ট্রিওল থাকে, ঠিক আছে, সেন্ট্রোজোম থাকে, ঠিক আছে। তো এখানে ডিএনএ থাকে কেবল ক্রোমোজোমে। আর কি, এই যে প্রোক্যারিওটিক কোষ, সেটা আমরা কাদের দিয়ে লক্ষ্য করতে পারি? নিম্ন শ্রেণীর অণুবীক্ষণিক অণুজীব, যেমন নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ার দেহে আমরা প্রোক্যারিওটিক সেল লক্ষ্য করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোক্যারিওটিক সেল হচ্ছে সবচেয়ে ব্যাকটেরিয়া, তারপরে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। অন্যদিকে ইউক্যারিওটিক সেল হচ্ছে যেখানে নিউক্লিয়াস সুগঠিত। তাই নিউক্লিয়াস সুগঠিত মানেই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত অঙ্গাণুগুলো সুগঠিত, তার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে উপস্থিত অন্য সমস্ত অঙ্গাণুগুলোও কী থাকবে, সেটা সুগঠিত, সুসজ্জিত, সাজানো থাকবে। এমনকি অধিকাংশ জীবকোষ এই প্রকৃতির হয়। তাহলে আমাদের দেহকোষ কী হবে, বা প্রাণীর যে সজীব যে সমস্ত কোষগুলো রয়েছে উদ্ভিদের প্রাণীর ক্ষেত্রে, সেখানে উপস্থিত কোষগুলো নিশ্চয়ই কী হবে, ইউক্যারিওটিক কোষ। তাহলে এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে মানব দেহের কোষগুলো ইউক্যারিওটিক কোষ না প্রোক্যারিওটিক কোষ, বা মানব কোষ, দেহকোষ ইউক্যারিওটিক কোষ না প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ না প্রকৃত কোষ, যা খুশি কোশ্চেন আসতে পারে। কিন্তু আমাদের আগে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠান্ডা ক্লিয়ার রাখতে হবে, নোট করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে, ফরম্যাট আকারে লেখার চেষ্টা করতে হবে। কিন্তু অন্ধের মতো খালি লিখে গেলাম দেখে দেখে, তাইলে হবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা গেল যে ইউক্যারিওটিক কোষ হচ্ছে অনেক বেশি সুসজ্জিত, অনেক বেশি জটিল প্রোক্যারিওটিক অপেক্ষা। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসের ভিত্তিতে দু রকমের কোষ ছিল, একটা ছিল প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক হচ্ছে মানব দেহের যে সমস্ত কোষ, এমনকি যত রকমের জীবকোষ আছে বলতে গেলে প্রায় সবাই ইউক্যারিওটিক কোষ। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের পার্থক্য লিখতেই পারি, তোমরা খাতায় লিখবে, ঠিক আছে। এরপর প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের কী কী পার্থক্য হয় নিজেরা লেখার চেষ্টা করবে, বা ওরকম করে লিখবে। এখান থেকে তুমি যদি পড়ো না, এখান থেকে অনেকগুলো আমরা বলতে পারি, বা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো নিজের মতো করে খাতায় নোট করো, ইজিলি অনেক কিছুই লিখতে পারবে আশা করি। এবার যে পার্টটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে আজকে লাস্ট স্লাইড। এরপর দিন আমরা কোষের মধ্যে উপস্থিত অঙ্গাণুগুলোর ইন ডিটেলস আলোচনা করব, প্রত্যেকটার কাজ, তাদের গঠন, তারা কিভাবে রয়েছে, প্রত্যেকটা একদিনেই আলোচনা করে ফেলব। সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো, সেটা প্রাণী উদ্ভিদ দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা করে। ক্লিয়ার? এইবার যে পার্টটা আমরা পড়ব সে পার্টটা হচ্ছে, একটু আগে আমরা পড়লাম প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কোষকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে আমাদের সোমাটিক সেল, আর একটা হচ্ছে গ্যামেটিক সেল। এটা কার ভিত্তিতে? কাজের ভিত্তিতে। কার কাজের ভিত্তিতে? না, প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, সে যে সেই সেলটা কাজ করে, সেই কাজের ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সোমাটিক আর একটা গ্যামেটিক। সোমাটিক সেল কি? সোমাটিক সেল হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশ নেয়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি আমাদের? বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশ নেয়। তাহলে যত রকমের দেখো, যত বেশিরভাগ আমরা সজীব কোষ দেখি প্রায় সবাই বহুকোষী জীব। মানে কি, ওই জীবের দেহে অনেক টাইপের কোষ অনেকগুলো করে আছে। গেল? তাহলে বহুকোষী জীবের দেহে যে সোমাটিক সেলটা রয়েছে সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। আমরা মাইটোসিস পদ্ধতি শিখব, একদম ক্লিয়ার কাট
একদম বেসিক টু হাই লেভেল শিখবো মাইটোসিস পদ্ধতি কীভাবে হচ্ছে। ক্লিয়ার? এমনকি দেহের বৃদ্ধি ঘটায়। তাহলে দেহের বৃদ্ধি কে ঘটায়? সোমাটিক সেল বা দেহকোষ। সোমাটিক সেলের বাংলা অর্থ দেহকোষ, তোমরা লিখে নিতে পারো। আর কি করে? বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষে অংশ নেয়। তাহলে এক কথায় আমাদের দেহ গঠনে সোমাটিক সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার রয়েছে যেটা নেক্সট যে ভাগটা, সেটা হচ্ছে গ্যামেটিক সেল বা জনন কোষ। গ্যামেটিক সেলের অন্য একটা নাম হচ্ছে বাংলা জনন কোষ। জনন কোষ কী করে? না, যৌন প্রজনন ও যৌনক্রমে দেখা যায় এমন জীব, যেমন মানুষ, তাই তো, যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে এই কোষ বিভাজন হয়। এটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মিওসিস পদ্ধতি তো আমরা শিখব কী করে মিওসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজিত হয়, সমস্তটাই ক্লিয়ার করব আমরা আস্তে আস্তে। ঠিক আছে, অসুবিধা নেই। এখন তোমরা জাস্ট জেনে রাখো এই জিনিসটা কী, এই জিনিসটা কী আমরা আবার ইন ডিটেলস ভালো করে পরের ক্লাসগুলোতে শিখে নেব। আর কি, মিওসিসের জননকোষ তো হলো। মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে এই গ্যামেটিক সেল কি হয়? গ্যামেটিক সেলে যে নতুন কোষটা তৈরি হবে সেটা কি হবে? অপত্য যে কোষটা তৈরি হবে সেটা মাতৃ জনন কোষের কী হবে? না, সমান হবে। এই যে আমি বলে দিয়েছি, জনন মাতৃ কোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাহলে উপস্থিত যে নতুন কোষটা তৈরি হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? না, অপত্য জনন কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। সেটা কোথায় হয়? না, মিওসিস পদ্ধতিতে হয়। কার ক্ষেত্রে হয়? না, জনন কোষ। তাহলে সেটা কোথায় হয়? না, ডিম্বাণু শুক্রাণুর ক্ষেত্রে ওটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে গ্যামেটিক সেলের কথা যদি বলি, তাহলে যদি উদাহরণ বলো, তাহলে শুক্রাণু কোষ, ডিম্বাণু কোষ এক প্রকার গ্যামেটিক সেল। বা অন্যদিকে সোমাটিক সেলের উদাহরণ যদি বলি, তাহলে হচ্ছে মুখ্য উদাহরণ হচ্ছে দেহকোষ, পেশিকোষ। এগুলো হচ্ছে আমাদের সোমাটিক সেলের উদাহরণ বলতে পারি আমরা। ক্লিয়ার? তো বন্ধুরা, আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা সহজেই নিজের ফোনে তাড়াতাড়ি পেয়ে যাও সময় মতো, এবং অবশ্যই বেল আইকনটিকে অল করে রাখবে। আর অবশ্যই বন্ধুদের মাঝে ক্লাসটিকে ছড়িয়ে দাও। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক অপশন আছে। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আজকের মতো টাটা।